সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুলিনারি আর্টিস্ট অ্যান্ড অ্যাসেসর দিল আফরোজ সাইদা। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই বর্তমান ব্যস্ততা নিয়ে এখন কি কাজ করছেন? এখন আসলে আমার একটা স্টুডিও আছে সাইদাস কিচেন নামে। এখানে আমি ফুড ফটোগ্রাফি, ফুড স্টাইলিং, তারপর কুকিং ক্লাস আর বিভিন্ন কুকিং শোগুলো করি। তো যেহেতু এখন পরিস্থিতি মাঝখানে কিছুটা খারাপ ছিল আমাদের, সেজন্য যে কাজগুলি পেন্ডিং কিছু কাজ ছিল সেগুলো আমি শেষ করেছি। আর এছাড়া আমার একটা বই লেখার কাজে নতুন হাত দিয়েছি, সেটা নিয়েও কাজ করছি। আর এছাড়াও একটা বই বের হয়েছে আমার, সাইদাস ড্রিঙ্কস রেসিপি নামে। সেটা হচ্ছে আমার প্রথম বই, যেহেতু সেই জন্য ড্রিঙ্কস দিয়েই শুরু করেছি। এইভাবে সিরিজ আকারে অন্য বইগুলো আসবে। আচ্ছা, এটার কাজগুলো আমি মাঝে মাঝে করছি আর কি। আচ্ছা, এই মেলায় তো বইটি এসেছে, এই বছরের মেলাতে কেমন সাড়া পেয়েছেন? আসলে ড্রিঙ্কসের উপরে তো এর আগে খুব একটা বই হয়নি। আমি যেহেতু এটা প্রথম বই, সেই জন্য এটা করেছি। কারণ এটা যেহেতু রোজা ছিল, তখন রোজার সময় তো আসলে ড্রিঙ্কসের একটা আলাদা থাকে, সবসময় বাড়তি একটা চাহিদা থাকে। তারপরে যেমন আমরা সবাই কফি রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে কফি কিনে খাই। তো তখনও আমার মনে হয়েছিল যে সবগুলো ড্রিঙ্কস একসাথে থাকলে ভালো হয়। তো যেন শুধু রোজা না, পরেও যেন সারা বছরই কাজে লাগে, ওইভাবে আসলে বইটা সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, জুস, তারপরে বিভিন্ন ধরনের চা, সব ধরনের চা আছে। তারপরে হার্বাল টির মাঝে যা যা আছে সেগুলো আছে এখানে। তারপরে কফির মাঝে আমরা রেস্টুরেন্টে যে কফিগুলো খাই সেটাই কিভাবে বাসায় করবে, ওইটার রেসিপিগুলো এখানে আছে। আচ্ছা, বেশ। ফুড ফটোগ্রাফি কিংবা ফুড স্টাইলিং, এই কাজগুলো কিভাবে করে থাকেন? এটা আসলে আমাদের প্রয়োজনই শিখতে হয়েছে। কারণ আমরা যখন একটা ম্যাগাজিন বা বইয়ের জন্য কাজ করি, তখন কিন্তু পুরো একটা টিম কাজ করে এটার পিছনে। একটা প্রফেশনাল কিচেন হায়ার করতে হয়, একজন ফটোগ্রাফার ছবি তুলে, একজন ফুড স্টাইলিস্ট যে সে আলাদাভাবেই কাজটা করে। তো তখনই আমি ফিল করেছি যে এটা যদি আমার একটা সেট আপ থাকে, আমার কাজগুলো আমি নিজেই করতে পারি। তো যেমন আমি যেহেতু একজন শেফ, তো আমি কোন রান্নাটা কিভাবে করতে হয় সেটা আমি জানি। আমার রেসিপিটা দিয়ে আমি সেটা করছি, করে স্টাইলিংয়ের কাজটা আমি করছি। তাতে আমার আরেকজনকে ডাকতে হচ্ছে না, যেটা আমি বাসায় থাকলেও করে ফেলতে পারছি। পুরো কমপ্লিট একটা প্যাকেজ আমি কমপ্লিট করতে পারি তাতে। আর ফুড স্টাইলিংয়ের কাজটা আসলে যখন আমরা ক্যামেরার সামনে একটা ফুডকে হাজির করি, সেটা পেপারের জন্য হতে পারে, ম্যাগাজিনের জন্য হতে পারে, অথবা কোনো টিভিতে বা অনলাইনে দেখানোর জন্য একটা ফুডকে অন্যভাবে প্রিপেয়ার করতে হয়। যেমন কিছু ফুড পুরোপুরি ওয়েল ডান করা হয় না, কিছুটা হাফ কুক করে নামানো হয় কালারটা ঠিক দেখানোর জন্য। তারপরে ধরেন আপনি একটা আঞ্চলিক ফুড করলেন বা অথবা একটা বাইরের ফুড করলেন, ওইটার সাথে রিলেটেড একটা সার্ভিং ডিশে সার্ভ করা হয়। তো এই জিনিসগুলি মাথায় রেখেই করতে হয়। যেমন আমি যদি একটা সিলভার বা গোল্ডেন কালারের সার্ভ করি, তখন কিন্তু এটা ক্যামেরায় রিফ্লেকশন হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে ক্যামেরার উপযোগী করে যখন ফুডটাকে হাজির করা হয়, এই কাজটাই আসলে ফুড স্টাইলিস্ট করে থাকে। আচ্ছা, বাহ, বেশ দারুণ। রান্নাও তো একটি আর্ট, সেটা তো আমরা জানি। সো যারা আসলে পারফেক্ট রাঁধুনি হতে চান, কিংবা পারফেক্ট রাঁধুনির আসলে সংজ্ঞাটা কি? পারফেক্ট রাঁধুনি হচ্ছে আমি কুকের কথাটাই বলি, আমি যে রান্না করে একটা রেসিপি ফলো করে সেই কিন্তু কুক। সবাই কিন্তু আমরা কুক বাই বর্ন, সবাই কিন্তু বাসায় কিছু না কিছু করে, এক কাপ চা হলেও করে। কিন্তু যখন এটার বিনিময়ে যখন আমি আর্ন করব বা একটা টাকার বিনিময় করব, তখন কিন্তু এটা কোনো রকমে করলে হবে না। সেটা পারফেক্টভাবে করতে হবে, সেটা ফুড ভ্যালু ঠিক আছে কিনা সেটা মাথায় রাখতে হবে, পোর্শন কন্ট্রোলটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলি ঠিক রেখেই যে করবে কাজটা। এবং সবচেয়ে আমি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে ফুড প্রেজেন্টেশন।
কারণ আমরা অনেক খাবারই কিন্তু আগে দেখে খাই, তারপরে আমরা এটা নেই, পছন্দ করি। অনেক নতুন ফুড দেখবেন অনেকে ট্রাই করতে চায় না, কিন্তু এটার প্রেজেন্টেশনটা যখন ভালো হয় তখনই কিন্তু সে ট্রাই করতে চায়। বা অনেকেই ধরেন বিভিন্ন ফুড বিজনেস করে, হয়তো তারা অনেক ভালো কাজ করে এটাতে, কিন্তু শুধুমাত্র প্রেজেন্টেশনের অভাবে তারা ঠিকমতো এটা নিয়ে কাজ করতে পারছে না। ওই যে কথায় আছে না, প্রথমে দর্শনার্থী পরে তারপরে গুণ বিচারী। তো এইটার জন্যই পারফেক্ট এই সবগুলো দিকে যে ব্যালেন্স রেখে কাজটা করবে, সেটাই পারফেক্ট কুকিং আমি মনে করি। আচ্ছা, এবং অনেকের যে একটা ধারণা আছে কুলিনারি আর্টিস্ট, রাঁধুনি বা ঘরে যারা রান্না করছেন এই সব কিছু মিলিয়ে ফেলেন, আসলে ডিফারেন্স কি এবং আসলে সংজ্ঞা কোনটার কি, সেটা যদি আমাদেরকে একটু বলুন। হ্যাঁ, সংজ্ঞা হচ্ছে বাসায় যিনি রান্না করছেন তার কিন্তু কোনো টাইমের ব্যারিয়ার নাই। এখন ভালো লাগছে না, আমি রেখে দিতে পারি, ফ্রি টাইমে সে কাজটা করতে পারছে, এবং সেখানে ভুল হলেও বলার কিছু নাই, আমরা সেটা মেনে নেই, তাই না? কিন্তু যখন আমি রেস্টুরেন্টে গিয়ে এই একই খাবার খাই তখন কিন্তু আমরা ভুলটা মেনে নেই না, কারণ এটা আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি। তো একজন শেফের আসলে ওই জিনিসগুলি মাথায় রাখতে হয়, সে প্রফেশনালি অথবা কোনো সিনিয়র কোনো শেফের আন্ডারে সে কাজ করে রেখেছে কিনা, এই কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। মানে একজন শেফ মানে প্রফেশনাল ফুড সার্ভ করে একটা প্রফেশনাল কিচেনে, সে প্রফেশনাল কিচেনে এই জিনিসগুলো তাকে মাথায় রাখতে হয়, যে সে ফুড হাইজিন মেনটেন করলো কি না, সে প্রপার ড্রেস আপ করে সে কুকটা করে। প্রতিটা জিনিসের কিন্তু একটা কারণ থাকে। এই যে যেটাকে আমরা পিপি বলি, যে শেফদের যে ড্রেসটা, এটা তার সেফটির জন্যই কিন্তু পরে দেখবেন ডবল কোট করা জ্যাকেট পরতেছে, যেন কিছু গরম পানি টানি পড়লে সরাসরি সে ইনজুর না হয়। তারপরে শু পরতেছে, রাবার দেওয়া শু পরতেছে যেন সে স্লিপ না কাটে। তারপরে অনেক সময় মানুষ রান্না করার সময় ঘামতে থাকে, তো সেই জন্য একটা টাই সে পরে। তো এই জিনিসগুলো সে হাইজিন মেনটেন করার জন্য কিন্তু করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে হ্যান্ড ওয়াশ ঠিক মতো করে রান্নাটা শুরু করবে। এটা ছাড়া একজন শেফ কাজ করতে পারবে না, এই কয়েকটা দিকে রেসপন্সিবল থাকতে হবে। আর যে কালিনারি আর্টিস্ট, সে হচ্ছে রান্না নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে, সে তার এটার উপরে এক্সপার্টিজ আছে, তার এটার উপরে এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের, সে জানে কোনটার সাথে কি ম্যাচ করলে কি হয়, এটা নিয়ে সে এক্সপেরিমেন্ট করে। কালিনারি আর্টিস্ট নর্মালি কিন্তু একজন শেফও কালিনারি আর্টিস্ট, কালিনারি আর্টিস্ট আবার শেফ না। আচ্ছা, তো একজন কুক শেফ, একজন কুকও কালিনারি আর্টিস্টও, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ওনারা তিনজন তিনটা জায়গায় সার্ভ করে। কালিনারি আর্টিস্টরা এখন প্রফেশনালিও কিন্তু সার্ভ করছে ফুড, এবং তারা বিভিন্ন জায়গায় কাজ করছে এখন সেটাকে এডুকেশনটা নিয়ে। মানে আমাদের শেফ আর কালিনারি আর্টিস্টদের মাঝে ডিফারেন্সটা হচ্ছে যে কালিনারি আর্টিস্টরা কিন্তু এখন অনেক এডুকেশনের দিক দিয়ে এগিয়ে আছে। শেফরা অনেক সময় দেখা যায় তাদের ব্যস্ততার কারণে এডুকেশনের দিকে এতটা মনোযোগ দেয় না। তো এইটা আমি মনে করি সেটা আবার অন্য প্রসঙ্গ। মানে এই তিনটা ডিফারেন্স হচ্ছে, এটা কুক যে রান্না করে, একটা রেসিপি দেখে যে রান্না করে সেই কুক, এই হিসাবে আমরা সবাই কুক। আর কালিনারি আর্টিস্ট হচ্ছে যিনি সব কিছু এক্সপেরিমেন্ট করেন রান্না নিয়ে, বিভিন্ন ফুডটাকে সুন্দরভাবে হাজির করেন তিনি হচ্ছে কালিনারি আর্টিস্ট। আর শেফ হচ্ছেন প্রফেশনালি যিনি সার্ভ করেন ইন্ডাস্ট্রিয়াল কিচেনে, একজন ক্লায়েন্টকে সার্ভ করে, সেটা হোটেল রেস্টুরেন্টে হতে পারে, অথবা ওনার নিজের কোনো কাজের ক্ষেত্রে বা ক্যাটারিংয়ে হতে পারে। আচ্ছা, বা খুব সুন্দর করে আপনি এক্সপ্লেন করেছেন, খুব ভালো লেগেছে, এবং আই হোপ দর্শকরাও বেশ ভালোভাবে সেটি বুঝতে পেরেছে। কালিনারি প্রফেশনটা যারা নতুন আসতে চান এই প্রফেশনে, তাদের জন্য আসলে কতটুকু সুযোগ সুবিধা রয়েছে, এবং তাদের জন্য ফিউচারটা আসলে কতটুকু ভালো, বা তারা আসলে কতটুকু এগিয়ে যেতে পারবেন এই প্রফেশনে? হ্যাঁ, আমি তো মনে করি তাদের অনেক সম্ভাবনা এখন। আগে কিন্তু আমাদের শেফ কোর্সে দেখতাম মেয়েরা তেমন একটা আসতো না, বেশিরভাগ ছেলেরাই আসতো, এবং ওরাই মনে করতো যে শেফ ছেলেরাই হবে, বা অনেকে বাইরে যাওয়ার জন্য এই ট্রেনিংগুলো করে থাকে। তখন মেয়েরা খুব একটা করতো না, এবং মেয়েদের জন্য কাজ করার পরিবেশটাও কিন্তু এত ভালো ছিল না,
যে অনেকক্ষণ, আপনারা তো জানেন যে ইন্ডাস্ট্রিতে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, তারপরে রাতে ডিউটি থাকে। তো এই জন্য ওনারাও মেয়েদেরকে নিতে খুব একটা এনকারেজ করে না, মেয়েরাও খুব একটা সেফ ফিল করতো না। কিন্তু এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, বড় বড় 5 স্টার হোটেলগুলিতে কিন্তু অনেক মেয়েরা কাজ করছে। তো সেই হিসাবে দেখলাম যে এইখানে তো সম্ভাবনা আছে, এই বাইরেও আছে। এবং আগে কিন্তু আমাদের যারা সিনিয়র ছিল ওনারা কিন্তু এই এডুকেশনের খুব একটা সুযোগ পাননি, এত ইনস্টিটিউট ছিল না। এখন তো অনেক ইনস্টিটিউট আছে, এবং যারা, আমি তো মনে করব যে কেউ যে কোনো একটা সাবজেক্টে বা হোটেল ম্যানেজমেন্টে বা এই রিলেটেড ফুড ইন্ডাস্ট্রি যে কোনো একটা সাবজেক্টে তারা যদি গ্র্যাজুয়েশন করে বা অন্য সাবজেক্টে করেও কিন্তু এই লাইনে আসতে পারে, যদিও এটার কোয়ালিফিকেশান আপনার এসএসসি পাস হলেই হয়। কিন্তু আমি বলবো যে এসএসসি পাস করে আসা উচিত না, কারণ তখন সে গিয়ে সামনে গিয়ে সে অনেক কাজই কিন্তু আর আগাতে পারবে না, কারণ তখন দেখা যাবে যে যার এডুকেশনটা বেশি সে এগিয়ে যাচ্ছে। কারণ এখানে দেখবেন বিভিন্ন 5 স্টার হোটেলে যে এক্সিকিউটিভ শেফ আছেন, সবচেয়ে হাইয়েস্ট পজিশন যাদের, তারা বেশিরভাগ বাইরের থেকে তাদেরকে হায়ার করে নিয়ে আসছে। এইখানে শেফরা চাইলে ওই জায়গাটা নিতে পারে যদি তারা প্রপার এডুকেশন নিয়ে এই কোর্সটা করে। গ্র্যাজুয়েশনের পরে যদি কেউ শেফ কোর্সে ঢুকে 2 বছর 1 বছরের ডিপ্লোমা কোর্সগুলিতে করে তারপরে যখন সে একটা অ্যাটাচমেন্ট করবে, ইন্টার্নি করবে, তখন কিন্তু সে ট্রেইনড হয়ে গেল যে প্রপার এডুকেশনটা নিয়ে। তারপরে সে প্র্যাকটিসের একটা ব্যাপার তো আছেই, যখন ঢুকবে তখন একই কাজ যখন বারবার করবে তখন তার স্কিল আরও অনেক বাড়বে। আপনি একজন শেফ, সেই সাথে রেসিপি ডেভেলপার এবং সেই সাথে ফুড স্টাইলিস্ট, কিভাবে এই বিশেষ যোগ্যতা অর্জন করেছেন এবং এতদিনের জার্নিতে আপনার প্রাপ্তির জায়গাটা কতটুকু? আসলে আমার ছোটবেলা থেকেই যে কোনো জিনিস শিখতে ভালো লাগে, যে এটাতে আমি কখনো, অনেক সময় দেখা যায় অনেক জায়গায় আমি অনেক সিনিয়রদের বা অনেক জুনিয়রদের সাথেও শিখি, এটাতে আমি কোনো আনকমফোর্ট ফিল করি না। আমার কাছে মনে হয় এটার কোনো বয়স নাই, তাই না? আর এটা তো সেটা একটা ক্রিয়েটিভ কাজে যে কোনো সময় শিখতে পারে। আর আমার কাজটা তো আপগ্রেড হলো, তাই না? এখন তো আমরা অনেক কম্পিটিশনের মাঝে কাজ করতে হয়। আগে যেমন একটা জায়গায় একজন কাজ করতো বছরের পর বছর, আমাদের বেলায় কিন্তু সেটা হয় না। আমাদেরকে একটা জায়গায় টিকে থাকতে হয়, আপডেট আরও কি আছে এটা জানার জন্য আর অনেক কোর্স করতে হয়, ট্রেনিং করতে হয়। তো আমি যেমন যখন আমি রেসিপি নিয়ে কাজ শুরু করেছি, তখন আমি দেখলাম যে আমার ছবিগুলো আরও ভালো হলে আরও ভালো লাগতো। তখন আমি গিয়ে ফুড ফটোগ্রাফি করেছি। ফুড ফটোগ্রাফির আপনার বেসিক, ফাউন্ডেশন, ক্রিয়েটিভ ফটোগ্রাফি সবগুলো আমি করেছি। কারণ তখন একটা নেশা হয়ে যায় যে ছবিও তো আসলে একটা দেখার ব্যাপার থাকে, ছবিটা ভালো হলে কিন্তু আমার ফুডটা অনেকেই পছন্দ করবে। তো এই হিসাবে ফটোগ্রাফিতে যাওয়া। আর ফুড স্টাইলিংয়ের যেহেতু বিভিন্ন আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই প্রোডাক্টের চাহিদা অনুযায়ী আমরা রেসিপি ক্রিয়েট করি, সেইভাবে আমাদের একটা কুকিং বেকিং দুইটা সাইডে কাজ করা হয়ে গিয়েছে, একটা আইডিয়া হয়ে গিয়েছে যে এইভাবে করে। আর আমি যখনই দেশের বাইরে যাই বা এটার জন্য আমি দেশের বাইরে থেকেও বিভিন্ন ট্রেনিং নিয়েছি, যেন ওরা কি ওদের ইয়েটা নেওয়ার জন্য, ওদের কাছ থেকে ওরা কিভাবে করছে এই কাজগুলো সেটা শেখার জন্য। আচ্ছা, অনেক কাজেই তো নিজেকে নিয়োজিত রেখেছেন, ভবিষ্যতে আর কোন কোন কাজ করার ইচ্ছে রয়েছে? ভবিষ্যতে আমার এই স্টুডিওটাকে আমি আরও বড় করতে চাই। তারপরে যেহেতু এইটার ক্ষেত্রগুলো কিন্তু অনেক বেশি, যে শুধু রান্না করলাম এইটুকির মাঝে কিন্তু এখন আর সীমাবদ্ধ না। এটার সাথে রিলেটেড ফুড ফটোগ্রাফি, ফুড স্টাইলিং, তারপরে বিভিন্ন কুকিং শো যেগুলো আমরা এখন করছি বিভিন্ন চ্যানেলে, এই কাজগুলি আরও বড় আকারে করতে চাই, একটা রেস্টুরেন্ট দিতে চাই। তারপরে আমার যেমন আরও কিছু সামনে কাজ আছে, সেটা হচ্ছে যে ফুড হাইজিন নিয়ে আরও সচেতনতা বাড়ানোর জন্য এটা আমার মনে হয় কোনো রেস্টুরেন্ট, হোটেল বা বাসায় এই কোর্সগুলো ফ্রি করানো উচিত। আমরা তো সবাই চাই, দিন শেষে কিন্তু আমরা যারা কাজ করি অনেকেই বাসায় রান্না করার সুযোগ পাই না, তাই না? তো আমার এই কাজটা যে করছে সে যদি এটা হাইজিন মেনটেন করে তাহলে কিন্তু অনেক অসুখ থেকে আমরা দূরে থাকতে পারি। রাইট। যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা যে সবগুলো ক্ষেত্র নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। যে একটা কাজ ভালো পারে ওইটা নিয়ে লেগে থাকা উচিত। ওইটাতেই যদি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেয়, এটাই একটা সময় বড় আকারে গিয়ে দাঁড়াবে। তো কেউ হয়তো একটা কাজ ভালো পারে, এইটা নিয়েই সে কাজ করতে পারে। যে এখন তো অনলাইনে অনেক সুযোগ আছে, শুরু করে দিতে পারে।
তারপর সে রেসপন্স বুঝে আস্তে আস্তে সেটা বড়ভাবে করবে। যে সবই যে অনেক বড় করে প্ল্যান করে শুরু করতে হবে এমন কোনো কথা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু কথা বলেছেন, আশা করছি দর্শকদের ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। দর্শক, আমার কোনো কথাই যদি আপনাদের কোনো কাজে লাগে অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।